মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না। আমরা যে কারো কাছে কি দুঃখ দুর্দশার কথা বলবো? মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। দীর্ঘদিন ধরেই নেই নিধন কার্যক্রম। 2 বছরে 9 কোটি খরচ হলেও ফলাফল শূন্য। ওষুধ কেনাকাটায় দুর্নীতির অনুসন্ধানে দুদক। না করেই বরাদ্দের প্রায় 25 লাখ টাকা লোপাট। গোপালগঞ্জে জরাজীর্ণ ভবনেই চলছে একাডেমিক কার্যক্রম। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কিছুই জানে না কলেজ কর্তৃপক্ষ। এবং কিশোরগঞ্জের হাওরে বোরো মৌসুমের আগাম ধান কাটা শুরু। দুর্যোগ এড়াতে 80 ভাগ পাকলেই ঘরে তোলার পরামর্শ। উৎপাদন খরচ বাড়লেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলাতেও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। মশা মারার ওষুধ কিনতে গত 2 বছরে খরচ হয়েছে 9 কোটি টাকা, কিন্তু ফলাফল শূন্য। অভিযোগ আছে ওষুধ কেনার অর্থ লোপাটের। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক, মিলেছে প্রাথমিক সত্যতাও। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। এ যেন মশার নগরী। দিন কিংবা রাত ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই অতিষ্ঠ নগরবাসী। এ চিত্র প্রায় 70 লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরীর। শেষ কবে এই শহরের মানুষ মশার ঔষধ স্প্রে করতে দেখেছেন তা হয়তো অনেকেই ভুলেই গেছেন। ফলাফল অলিতে গলিতে আনাচে কানাচে প্রতিনিয়তই বাড়ছে মশার উপদ্রব। পরিস্থিতি এমন যে দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। গাড়িতে করে বা মোটরসাইকেলে করে ওরা মেন রুটগুলোতে মধ্যে মাঝে মধ্যে বলা যেটা শোডাউনের মতো সেখানে দিয়ে আবার ছবি উঠে ওরা রেখে দেয়। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না এবং বর্তমানে মশার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যে কারো কাছে কি দুঃখ দুর্দশার কথা বলবো, কাউন্সিলের কাছে যাবো, সেই সমস্যাটা সেখানেও আমাদের কোনো পথ নেই, আমরা কাউকে পাচ্ছি না। মশা নিয়ে গাজীপুরবাসীর এমন অভিযোগের শেষ নেই। রাজনীতির নানা বাঁকে ঘটে নানা ঘটনা, কর্তৃপক্ষ বদলায় কিন্তু এই পরিস্থিতির হয় না উন্নতি। এমন বাস্তবতায় এই মশাই যেন নগরীর স্থায়ী বাসিন্দা। মশা নিধনের দায়িত্বে থাকা গাজীপুর সিটি কর্পোরেশন নাকি এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গেল 2 বছরে মশা মারার ঔষধ কিনতেই খরচ হয়েছে প্রায় 9 কোটি টাকা। ফলাফল ঘুরে ফিরে সে একই। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, মশা মারতে কর্তৃপক্ষের সদিচ্ছা আছে তো? বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও কেন মশা থেকে স্বস্তি মিলছে না নগরবাসীর? এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। দীর্ঘদিন ধরেই গুঞ্জন এই ওষুধ কেনা নিয়েই নগর ভবনে চলছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে মশা মারার নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পাওয়া গেছে প্রাথমিক সত্যতাও। বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছি। সম্পূর্ণ রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে উপস্থাপন করব। আশা ছিল নতুন বাংলাদেশে হয়তো টনক নড়বে কর্তৃপক্ষের, তবে সেই আশায়ও ঘুরে বালি। সব জেনে শুনেও যেন নির্বিকার নগর প্রধান। নিজেরা ব্যবস্থা না নিলেও আশ্বস্ত করেছেন দুদকের তদন্তে সহায়তা করবেন। দুদক যে না, এটা আমি ইনফরমেশন আমার কাছে ডিটেইল নাই, আমি বলতে পারবো না। না, যদি দুদক পায় আর কি পাইলে করুক, আমাদের তো আপত্তি, আমি তো চাই করুক। হ্যাঁ, আমি চাই করুক, আমি যত সহযোগিতা লাগে আমি হেল্প করব। দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এমন বাস্তবতায় শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ নিয়ে আরও তথ্য জানতে এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। প্রথমে যাচ্ছি সঞ্জয় কর্মকার অভিজিতের কাছে। ঘরে বাইরে সবখানে এখন মশার যন্ত্রণা। এই মশার যন্ত্রণার কারণে অতিষ্ঠ মাদারীপুর পৌরসভার বাসিন্দারা বারবার অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এই যে মশার যন্ত্রণা, সেটি আসলে সে ব্যাপারে কার্যকর যে পদক্ষেপ সেটি কিন্তু গ্রহণ করছে না পৌরসভা। আমরা দেখেছি শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের যে ময়লা সেটি পরিষ্কার করা হয় না এবং বেশ কিছু স্থানে ড্রেনের কাজ চলমান থাকায় আসলে পানি আটকে আছে। সেই পানি থেকেই কিন্তু মশার উপদ্রব হচ্ছে বলে স্থানীয় সূত্রে আমাদেরকে জানানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা
বলছেন যে বিভিন্ন এলাকায় যেখানে মশার উপদ্রব দেখা দেয় সেখানে আসলে এই মশার যে ওষুধ সেটি ব্যবহার করা হয় না, এবং হলেও কয়েকটি স্থানে যদি মশার ওষুধ ছিটানো হয় সেটিও অপ্রতুল বলে আমাদেরকে স্থানীয়ভাবে যে বাসিন্দারা তারা জানিয়েছেন। তারা জোর দাবি করছেন যে পৌরসভা কর্তৃপক্ষের কাছে যে যাতে মশা থেকে একটু রক্ষা পাওয়া যায় সে ব্যাপারে পৌরসভা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, সে ব্যাপারে কিন্তু স্থানীয় বাসিন্দারা জোর দাবি করেছেন। আমরা কথা বলছিলাম পৌরসভার কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে তাদের যে যতটুকু সাধ্যের মধ্যে যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে তারা বিভিন্ন এলাকায় মশার যে ওষুধ সেটি তারা ব্যবহার করেন এবং মশা নিধনে তারা নানান ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং পৌরসভা থেকে মাইকিং লিফলেট বিতরণ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যাতে জনগণকে জনগণের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো সেটিও যেন জনগণ গ্রহণ করে। বাসা বাড়ির আঙ্গিনায় এবং বিভিন্ন স্থানে যে পানি জমে থাকে সেটি যেন জমে না থাকে সে ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে। এবং 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 পৌরসভার কর্তৃপক্ষ বলছেন যে তারা বছরের বিভিন্ন সময় এই মশা নিধনে তারা ঝোড় জঙ্গল পরিষ্কার করেন এবং ওষুধের যে ব্যবহার সেটি কিন্তু তারা করে থাকেন। অর্থাৎ মাদারীপুরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এডিস মশা এবং ডেঙ্গুর যে সেটিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর যে পৌরসভার যে ঘরে এবং বাইরে মশার যে উপদ্রব তার সবশেষ। আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শওকত আলী সৈকত। নারায়ণগঞ্জ শহর, বন্দর এবং সিদ্ধিরগঞ্জের 9টি করে মোট 27টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হয়েছে এবং এই সিটি কর্পোরেশনে গত 2022 সালে সর্বশেষ নির্বাচনে তফসিল অনুযায়ী ভোটার সংখ্যা রয়েছেন 5,17,000 এবং এখানে অন্তত 20 লক্ষাধিক মানুষ বসবাস করেন। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মশার সমস্যা। আমি যদি একটু দেখাতে চাই, এই যে আমি এখন নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোডে আছি। এই বিবি রোডের রাস্তার পাশে সামান্য বৃষ্টিতে পানি জমে আছে এবং এই পানিতে লক্ষ লক্ষ মশার আমরা দেখতে পাচ্ছি। এখানে এই মশা থেকে এডিস মশার এবং ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা নগরবাসীর। না, সাধারণ মানুষ যেটা আমাদেরকে বলছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই মশার সমস্যা আজকে নতুন নয়, এটা বহু বছরের পর বছর এই সমস্যায় মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে লোক দেখানো কার্য পদক্ষেপ নিলেও সাধারণ মানুষ যেটা নগরবাসী বলছেন যে এটা তাতে তারা সন্তুষ্ট এবং এটা যথেষ্ট নয়। তারা যেটা বলছেন যে এই সে মশা নিধনের জন্য স্থায়ী একটা ব্যবস্থা করা তাদের প্রয়োজন বলে তারা মনে করছেন এবং নগরবাসীর দাবি যে শুধু মশার ওষুধ ছিটানো নয়, এছাড়াও আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি করছেন। যেহেতু বর্ষা মৌসুম চলে এসেছে এবং বর্ষা মৌসুমে যাতে ডেঙ্গুর প্রকোপ গত বছরের মতো আরো বিস্তার লাভ করতে না পারে, সেই মশার বিস্তার রোধ করতে দ্রুত তারা এই মশা নিধনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দাবি করছেন নগরবাসী। এই ছিল নারায়ণগঞ্জে মশার সমস্যার সবশেষ। মশা উপদ্রবের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত এবং মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। এদিকে এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান, তার সঙ্গে যুক্ত হচ্ছেন নগর পরিকল্পনাবিদ শামসুল হক। সরাসরি চলে যাচ্ছি মেহেদির কাছে। মেহেদি, সামনেই কিন্তু ডেঙ্গু মৌসুম, সেই ডেঙ্গু মৌসুমের আগেই যে মশার উৎপাত গাজীপুরে তা কিন্তু ভয়াবহ আকারে বেড়েছে এবং সেটি কিন্তু এক প্রকার হুমকি বলা চলে গাজীপুরবাসীর জন্য। কেননা দীর্ঘদিন ধরে এই সমস্যা, তবে এই সমস্যা যদি আসলে এই ডেঙ্গু মৌসুমের সময়ও থাকে তবে কিন্তু সেটা আরও ভয়াবহ আকার ধারণ করবে, এমনটা কিন্তু বলছিলেন নগরবাসী। আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা দেয়নি, তবে এটি নিয়ে কিন্তু দুর্নীতির একটি অনুসন্ধান চলছে, দুদক সেটি করছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এই মশার উৎপাত থেকে
বাঁচতে আসলে সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ তারা বলছেন নিচ্ছে, এবং কিন্তু সেটি আসলে বাস্তবায়ন কতটা হচ্ছে সেটি কিন্তু আমরা প্রতিবেদনে সেটি দেখিয়েছি। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন গাজীপুরের বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ শামসুল হক। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে গাজীপুরের সাথে গাজীপুরবাসীর সাথে সিটি কর্পোরেশনের এক ধরনের কথার পার্থক্য, তারা বলছেন সিটি কর্পোরেশন বলছেন যে আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু নগরবাসী সেটি প্রত্যাখ্যান করছেন। এই দুই ধরনের কথার কেন হচ্ছে এটি? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর একটি প্রতিবেদন করার জন্য। গাজীপুরবাসী যেখানে সাফার করছে তারা কেন মিথ্যা কথা বলবে? তারা নিশ্চয়ই সুবিধা থেকে বঞ্চিত বলেই তারা বাস্তব চিত্র উঠায় ধরছে। কিন্তু সিটি কর্পোরেশনের যে এখন বর্তমান ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, ইভেন আমাদের যদি পরিবেশটা একটু দেখাই, আমরা এখানে এখন যে দাঁড়িয়ে আছি গাজীপুরের একদম প্রধান একটা বাইপাস সড়ক ঢাকার সাথে সংযুক্ত, এর পাশের আমার পিছনের অবস্থাটা দেখেন যে বর্জ্য ব্যবস্থাপনা কীরকম আছে। তো এই যদি হয় বর্জ্য ব্যবস্থাপনা, তারা যদি এটার পিছনে যদি কোনো সমালোচনা না করতে পারে, অর্থ যদি এখানে যোগান না দিতে পারে, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে মশা মারার জন্য অর্থ তারা যোগান দিচ্ছে বা সঠিকভাবে এটা খরচ করছে? তো সুতরাং এই বিষয়টাতে আমাদের একটু সন্দেহ থেকেই যায়, এবং নগরবাসী যা বলছে আমার মনে হয় তাদের বাস্তব অভিজ্ঞতা থেকেই এই বিষয়টা বলছে, উঠায় ধরছে। একটু জানিয়ে রাখি যে আসলে এই যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি কিন্তু মশার উৎপত্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে, এবং আমরা যেখানে রয়েছি এটি কিন্তু গাজীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই জায়গাতেই যদি এই অবস্থা থাকে পুরো জেলার চিত্র নিশ্চয়ই আপনারা চিন্তা করতে পারছেন। এর পেছনে আমার সামনে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থা। বিশেষ করে এই বর্তমানে এই পরিস্থিতির জন্য ঘরেও কিন্তু থাকা দায়, এই হাসপাতালের ভেতরে থাকা দায়। হাসপাতালের ভেতরেও কিন্তু আমরা দেখেছি কয়েল জ্বালিয়ে কিন্তু তারা চিকিৎসা নেয়। তো আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে এই যে এই বর্জ্য ব্যবস্থাপনা বলেন এবং মশার উৎপত্তি সব মিলিয়ে আসলে সিটি কর্পোরেশনের কি করা উচিত এবং এই থেকে পরিত্রাণের উপায় কি? তো আপনি একটু আগে উত্থাপন করছেন যে আমরা কত ইম্পর্টেন্ট একটা জায়গায় আছি। আসলে একটা গাজীপুরের 500 শয্যা বিশিষ্ট একটা মেডিকেল কলেজ হাসপাতাল, পাশে আছে পাবলিক লাইব্রেরি, এর সাথেই সিটি কর্পোরেশন, আসে জেলা পরিষদ অফিস। সুতরাং আবার এই পাশে পিছনে আছে রেল স্টেশন। এত ইম্পর্টেন্ট একটা জায়গার মধ্যে যদি আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা থাকে, এই বর্জ্যের এই অবস্থা থাকে, তাহলে সারা গাজীপুরের অবস্থা আমরা চিন্তা করতে পারি। তো এই গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা যতদিন না সঠিক পন্থায় করা হবে ততদিন মশার উৎপত্তি আমরা রোধ করতে পারবো না। আমাদের মশার উৎপত্তির মধ্যে যাইতে হবে, আর এর জন্য আমরা দায়ী করি আমাদের প্রশাসনকে, সিটি কর্পোরেশনের প্রশাসনকে, কারণ তার দায়িত্ব। আমাদের দুর্ভাগ্য যে সিটি কর্পোরেশনের শুরু থেকে আমরা কোনো পূর্ণ মেয়াদের মেয়র আমরা এখনও পর্যন্ত পাইনি। আমরা এরপরে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করছিলাম যে আমাদের নগর ব্যবস্থাপনা আমাদের নগরবাসীদের আকাঙ্ক্ষা অনুসারে হবে, কিন্তু তাও আমরা পাইনি। এর কারণটি আসলে শুনছিলেন, আসলে সিটি কর্পোরেশনের যে প্রশাসক বর্তমানে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আসলে তাদের অভিযোগ যে তাকে কিন্তু তারা সবসময় এখানে পান না। তারা যে অভিযোগ দেবেন সেই অভিযোগের আসলে দেওয়ার জন্য কিন্তু তাকে সবসময় পাওয়া যায় না। তো আসলে কার কাছে অভিযোগ দিবেন সেটিও কিন্তু তারা অনেকে জানেন না, যে কারণে আসলে এই পরিস্থিতি আসলে অনেকটা মেনে নিয়েই তারা এইভাবেই নগরবাসী জীবনযাপন করছেন। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিগত সরকারের ডামি নির্বাচন বন্ধে সবাইকে ঐক্যমত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। সকালে ফরিদপুর মুসলিম মিশন মিলনায়তনে দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন হামিদুর রহমান। কর্মশালায় জেলার শতাধিক জামায়াতে ইসলামের নেতাকর্মী অংশ নেন। 24 সালে ভাগাভাগির নির্বাচন, আসলে এই তিনটার কোনোটাকে নির্বাচন বলা স্বৈরতন্ত্রের ফ্যাসিবাদের কবর রচিত হবে, এটাই মানুষ আশা করে। এজন্য প্রয়োজন হচ্ছে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া মানুষের আকাঙ্ক্ষাকে প্রত্যাশা পূর্ণ হবে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জরাজীর্ণ ভবনে চলছে একাডেমিক কার্যক্রম। সংস্কারে প্রায় 25 লাখ টাকা বরাদ্দ দিয়ে প্রকল্প পাশ করে এর মেয়াদও শেষ। দেখানো হয়েছে 49 প্রকারের কাজ।
অথচ এ বিষয়ে কোনো তথ্যই জানে না কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, গত 1 বছরে কোনো কাজই হয়নি প্রতিষ্ঠানটিতে। প্রকল্পে বিভিন্ন দপ্তর জড়িত দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দোতলা একাডেমিক ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, ঝুঁকিপূর্ণ হয় বন্ধ বেশিরভাগ ক্লাসের পাঠদান। কলেজের ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি কাজ এবং ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 2024 সালের মার্চে এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিআর প্রকৌশলী। প্রকল্পে ভবনের মেরামত ও বিভিন্ন উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়। অথচ একই বছরের 13 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ বিষয়ে কোনো তথ্য জানে না কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, গত 1 বছরে এমন কোনো কাজই হয়নি প্রতিষ্ঠানটিতে। আমি এখানে 24 ঘন্টাই এখানে থাকি, এখানে এই ক্যাম্পাসে পাশে আমি থাকি, তা আমি এখন এই পর্যন্ত দেখিনি সরকারি কোনো কাজ। বিগত যে 1 বছরের কথা বলছেন, না এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। উপরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা, ওই উপরে ভেঙে খোয়া পাথর যেগুলো আছে ভেঙে নিচে পড়ে। প্রকল্পের খবরে অবাক সাবেক ও বর্তমান অধ্যক্ষ। এমন কোনো টেন্ডারের তথ্য তাদের জানা নেই বলে মন্তব্য তাদের। হোস্টেলের যেটা আসছে আমাদের মহিলা হোস্টেলের যে কিছু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমার আমলের কোনো কাজ হয়নি। আমি যেটা দেখেছি হয়তো অনেক আগের হতে পারে বা পরের হতে পারে বা ওই সময়েরও হতে পারে, এটা আমি না দেখে আমি বলতে পারবো না। আমি ডেট নিশ্চয়ই বলতে পারবো না কখনোই। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। আর এই প্রকল্পে বিভিন্ন দপ্তর জড়িত দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো। এটা আমি সাক্ষাৎ দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ার মাধ্যমে আসতে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কলেজটির প্রশাসনিক এবং একাডেমিক ভবন মেরামত ব্যয় ধরা হয় 24,85,100। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। ফসলের মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ফলন ভালো হলেও বাজারে কম দাম পাওয়ায় হতাশ তারা। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80% ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। ফলনও হয়েছে বাম্পার। ধান কাটায় কৃষকের পাশাপাশি কাজ করছেন অন্য জেলা থেকে আসা শ্রমিকরাও। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন, চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা। এছাড়া কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে বর্তমান বাজার মূল্যে ধান বিক্রি করলে তেমন লাভ হবে না তাদের। তেলের সংখ্যাটা একটু আমাদের বেশি লাগছে, খরচটা একটু বেশি। সপ্তাহে মিলে দেখা গেল তো আমরা পুরা লসের মধ্যে আছি। প্রতিদিন 100 বস্তা 200 বস্তা কিনে আমরা বিক্রি করে দেই। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির ধান 80% পাকলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আশা করছি যে যদি প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে কৃষক তার ধান কর্তন করে নির্ধারিত সময়ই আমরা ঘরে ফসল তুলতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,68,115 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা 11,83,368 মেট্রিক টন ধান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সরকারি বিনামূল্যের সেচ নালা নির্মাণে রাজবাড়ীর পাংশায় মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। 3 ভাইকে এই সুবিধা পাইয়ে দিয়েছেন উপজেলা বিএডিসির অফিস সহায়ক। এমন অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি খোদ সুবিধাভোগীরও। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আশিকুর রহমানের রিপোর্ট। কৃষকদের জন্য ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা বাড়াতে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় ব্যক্তিগত অগভীর নলকূপের জন্য 8টি 500 মিটার ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। নিয়ম অনুযায়ী লাইসেন্সধারী কৃষকদের কাছ থেকে শুধুমাত্র অংশগ্রহণ ফি 4,000 টাকা নিয়ে বিনামূল্যে নির্মাণ করে দেওয়ার কথা এ সেচ নালা।
তবে অভিযোগ উঠেছে এ সুবিধা পাইয়ে দিতে পাংশা উপজেলা বিএডিসি সেচ অফিসের অফিস সহায়ক শহীদুল ইসলাম নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমনকি টাকার বিনিময়ে একই পরিবারের আপন 3 ভাইকে দেয়া হয়েছে সরকারি এ সুবিধা। আর কার্যাদেশ অনুযায়ী সেচনালায় স্থাপন করা পাইপের চারপাশে বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও তা দেয়া হয়নি। খনন করা মাটি দিয়েই ঢেকে দেয়া হয়েছে পাইপ ঢাকার কাজে শ্রমিকের মজুরি দেয়া হয়েছে কৃষকের পকেট থেকে। পাইপের নিচে কোনো বালু টালু দেয় নাই, আমরাই বসাই গেছে, আমরা এখন ঢাকতেছি আর কি। 1 লক্ষ করে টাকা দিতে একটা পাম্প প্রতি। বিডিসি থেকে চাকরি করে শহীদ ভাই 1660 ফিট পাইপ দেওয়ার কথা, পরে 1 লক্ষ করে টাকা আনেছে। তবে টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত বিএডিসির অফিস সহায়ক। না, আমি তো আর ওনার কাছে কোনো টাকা পয়সা নিই নাই, আমি তাদের সাথে কোনো এই ব্যাপারে কোনো কথা হয় নাই। এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখার গতানুগতিক আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। টাকার বিষয় এটা হলো অবশ্যই প্রমাণের ব্যাপার, একজন যেহেতু বলছে এটা প্রমাণ সাপেক্ষে যদি প্রতীয়মান হয় আমরা এটা আইনগত ব্যবস্থা নিব। বিএডিসির তথ্য মতে পাংশা ও কালুখালী উপজেলায় 8টি সেচ নালা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 28,18,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কালের সাক্ষী হয়ে আছে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। 365 বছরের প্রাচীন নিদর্শনটি জাদুঘরে রূপান্তর করা হলেও পর্যটক আকৃষ্ট করতে নেই কোনো উদ্যোগ। জাতীয় জাদুঘরের গুদামে রাখা মুন্সিগঞ্জ বিক্রমপুরের প্রত্নসম্পদগুলো এই জাদুঘরে স্থানান্তরের দাবি এলাকাবাসী সহ নাগরিক সমাজের। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইদ্রাকপুর কেল্লা, এই জলদুর্গ ঘিরে বর্তমান জেলা শহর মুন্সিগঞ্জে জনবসতি শুরু হয়। রাজধানী ঢাকাকে সুরক্ষা ও প্রধান নদীগুলোতে মগ পর্তুগিজ জলদস্যুদের দমন করতেই 210 ফুট দৈর্ঘ্য ও 240 ফুট প্রস্থের এই কেল্লা নির্মাণ করা হয়। সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলার তদারকিতে ইট, চুন ও সুরকি দিয়ে নির্মাণ হয় এই কেল্লা। খননে দুর্গের মোগল আমলে নির্মিত প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশন নালা, অস্ত্রাগার উন্মোচিত হয়। এছাড়া দুর্গটি সংস্কারের সময় ব্রিটিশ আমলে মেঝেতে বিশেষ কৌশল হিসেবে সারিবদ্ধ কলসের উপর বর্গাকার টালি ইট বসানো অবস্থায় পাওয়া যায়। কিন্তু অযত্ন আর অবহেলায় নান্দনিক স্থাপত্য শৈলীর এই প্রাচীন নিদর্শন হুমকির মুখে। মুন্সিগঞ্জের মধ্যে এটা অন্যতম একটা দর্শনীয় জায়গা, সবাই আসে দেখে। সে বছরে অনেক জিনিস আছে, তাই আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এগুলো দেখে ভালো লাগলো যে সেই সময়ের এগুলো সংরক্ষণ আছে। এটা নাকি রাজধানী ছিল, তো এখানকার সুরক্ষা প্রাচী সবগুলো দেখে খুব ভালো লাগতেছে। কেল্লা কম্পাউন্ডে ব্রিটিশরা নির্মাণ করে কারাগার। সেই পরিত্যক্ত কারাগার ভবনটি সংস্কার করে জাদুঘর করা হয়েছে। সারা বাংলাদেশের আমাদের প্রত্নতাত্ত্বিক যে সকল সাইট রয়েছে, এখানকার কিছু আলোকচিত্র আমরা এখানে সংযোজন করেছি। আশেপাশে যে ডিসি পার্ক সহ আরও কিছু দর্শনীয় স্থান আছে, এগুলো দেখতে এসে এই ফোর্টটা আমার দেখে আনন্দিত হয়। এখানে 1660 খ্রিস্টাব্দে নির্মাণ হয় এই মোগল স্থাপত্যটি। জাদুঘরে রূপান্তর হয় 3 বছর আগে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিভাগীয় সময় আরেকবার, এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 4.5 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দানবাক্স। এবার 28টি বস্তা থেকে মিলল 9,17,80,000 টাকা। আছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। গণনায় অংশ নেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ 3.5 শতাধিক মানুষ। এর আগে 30 নভেম্বর দানবাক্সগুলো থেকে পাওয়া যায় 8,21,00,000। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। দীর্ঘদিন ধরে নেই নিধন কার্যক্রম। 2 বছরে 9 কোটি খরচ হলেও ফলাফল শূন্য। ঔষধ কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে দুদক। ঈদের নেওয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে। এবং কাজ না করেই বরাদ্দের প্রায় 25 লাখ টাকা লোপাট। গোপালগঞ্জে জরাজীর্ণ ভবনেই চলছে একাডেমিক কার্যক্রম। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কিছুই জানে না কলেজ কর্তৃপক্ষ।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।